রোদ্দুরে বরফটা কেমন চকচক করছে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে, তার সাথে বরফ। আমার বাড়ির বারান্দায় বরফ এখনো পড়ে আছে, পাশের বাড়ির বারান্দাতেও বরফ দেখা যাচ্ছে। সব বারান্দাতেই কম বিস্তর অল্প বিস্তর বরফ আছে। ফুটপাতগুলো এখন বরফে ঢাকা। দেখুন নিচের ফুটপাতটা, শুধু রাস্তাগুলো পরিষ্কার হয়েছে। আর এই মাঠ, এখানে পার্কিং লটের কিছুটা পোরশন, ওদিকে বাড়ির ছাদগুলো সবই বরফে ঢাকা। কিন্তু রোদ্দুরটা উঠেছে বলে খুব সুন্দর চকচক করছে সাদা বরফ। নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে স্বাগত। আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা কানাডায় কাজ করতে করতে আমার নজরে এসছে। আমি ইন্ডিয়াতে একটি আইটি ইন্ডাস্ট্রিতেই কাজ করতাম, আইটি কোম্পানিতে। আর এখানেও আইটি ইন্ডাস্ট্রিরই একটা কোম্পানিতে কাজ করছি। এই দুটো জায়গায় ওয়ার্ক কালচারে কতটা তফাৎ আমার নজরে এসছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তাতে কি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা আপনাদেরও বুঝতে সুবিধা হবে যারা এখানে কাজ করার কথা ভাবছো, ইন্ডিয়া থেকে এসে এখানে কাজ করতে চাইছো। শুধু কানাডায় নয়, ওয়েস্টার্ন কান্ট্রিজে যে কোনো জায়গায় মোটামুটি ওয়ার্ক কালচারটা একই রকম। তো এই ভিডিওটা দেখলে তোমাদের একটু আইডিয়া হয়ে থাকবে আগে থেকে যে তোমরা কতটা ওয়ার্ক কালচারের তফাৎটা এখানে দেখবে। ভালো মন্দ এটা খুব রিলেটিভ ব্যাপার, সাবজেক্টিভ ব্যাপার। এটা তো আমরা কেউ বলতে পারি না কোনটা ভালো কোনটা বাজে। এটা এক একজনের কাছে এক এক রকমভাবে মনে হয়। তাই জন্য ভালো মন্দর বিচারে যাচ্ছি না, কিন্তু যা যা তফাৎ নজরে এসছে সেটাই শেয়ার করছি। প্রথমেই বলি টাইমিংয়ের কথা। এখানে অফিসগুলো মোটামুটি সকাল সকাল শুরু হয়ে যায়। আমারও যেমন সকাল 8:30, 8টা, 9টা এইরকম টাইম থেকেই প্রায় মিটিং শুরু হয়ে যায় এবং কাজ করতে শুরু করতে হয়। কিন্তু এখানে টাইম খুব বাধা ধরা। যেমন 9 ঘন্টা ইনক্লুডিং লাঞ্চ আওয়ার, এই হচ্ছে টোটাল টাইম। কোথাও কোথাও 8 ঘন্টা ইনক্লুডিং লাঞ্চ আওয়ার। এবং এই টাইমিংটা এরা খুব স্ট্রিক্টলি ফলো করে এখানকার লোকজন। ইভেন এখানকার ম্যানেজমেন্টের তরফ থেকেও একটা প্রেশার আসে, যাতে এমপ্লয়িরা টাইমে আসে এবং টাইমের মধ্যে কাজ সেরে বাড়ি চলে যায়। কারণ এখানকার বাড়ির কালচারটা হচ্ছে এখানে সব নিজেকেই করতে হয়। বাড়ি ফিরে অনেকটা কাজ সময় দিতে হয়, তাই জন্য সেখানে মেনটেন্যান্সের জন্য যাদের বাচ্চারা আছে তাদের সেই বাচ্চাদের দিকে দেখভাল করতে হয়। তারা যদি কোনো ক্রেসে বা ওই ধরনের জায়গায় থাকে সারাদিন, সেখান থেকে তাদের নিয়ে আসতে হয়। এই ধরনের কাজগুলো আফটার অফিস থেকেই থাকে। তো এই 9 to 5 কালচারটা এখানে কিন্তু খুব ভালোভাবে মেনটেন হয়। ইন্ডিয়াতে এটা একটু অনেক জায়গায় মেনটেন হয় না। এরকম বিভিন্ন কোম্পানিতে আমি দেখেছি, আমিও যেখানে কাজ করতাম সেখানেও প্রজেক্ট টু প্রজেক্ট এটা ভ্যারি করতো। ওখানে একটা কালচার ছিল যে যত রাত অবধি থাকবে তাকে সেটা দেখে মনে হবে অনেকটা বেশি কাজ করছে। এই ধরনের একটা কালচার ওখানে দেখা গেছে এবং আমরা অনেকেই ফেস করেছি এটা। কিন্তু এখানে সেটা নেই। এখানে সবাই মোটামুটি 5টা, 5:30টার মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে এবং তারপরে কাজ করতে ডিসকারেজই করা হয়। রাত্রিরে ইভেন মেল করতেও ডিসকারেজ করা হয় যে আপনি আফটার অফিস কোনো মেল করছেন। সেই তফাৎটা এখানে চোখে পড়েছে। এরপরে আলোচনা করি টিম বন্ডিংয়ের ব্যাপারে। আমাদের ইন্ডিয়াতে একটা কালচার ছিল যে টিম বন্ডিং, এই ব্যাপারটাকে বাড়াবার জন্য টিমে একে অপরকে যাতে বেলাবেলা মেলামেশা করতে পারে, একে অপরের সাথে একটা পার্সোনাল লেভেলেও একটা সম্পর্ক বা রিলেশনশিপ তৈরি হয়, সেটাকে এনকারেজ করার জন্য আমরা মাঝে মাঝে বার্থডে পার্টি বা অন্য কোনো রকমের লাঞ্চ আউট বা আফটার অফিস কোথাও সেখানে গেলাম কোনো একটা জিনিস দেখতে একসাথে, এই ধরনের জিনিসকে এনকারেজ করা হতো এবং আমরা করতাম। এটা আমাদের মোটামুটি ছিল। এবং অনেক সময় আমরা স্যাটারডে, যেটা আমাদের অফিসের দিনের বাইরে, স্যাটারডেতেও মিট করেছি টিম মেম্বারদের মধ্যে কোথাও একটা লাঞ্চ করার জন্য বা অন্য কিছু করার জন্য। এইখানে কিন্তু সেইটা বেশ কম। এখানে সবাই মোটামুটি নিজের নিজের কাজ নিয়ে থাকে, নিজের পার্সোনাল ব্যাপারে ব্যস্ত থাকে এবং অফিসটা আসে শুধু কাজ করে চলে যায়। এখানে এইরকম টিম বন্ডিংটা হয় না তা না, হয়, কিন্তু ইন্ডিয়ার কম্পারিজনে খুব কমই দেখেছি। আমি আমার কোম্পানি বা আমার বন্ধুবান্ধবদের যে কোম্পানিতে তাদের সাথে আলোচনা করেছি, সেখানেও শুনেছি বেশ কম। গভর্নমেন্ট কি প্রাইভেট যে কোনো অর্গানাইজেশনে এই ধরনের লাঞ্চ আউট, লাঞ্চ পার্টি বা কফি খেতে যাওয়ার সময় যে আমরা গসিপ করতাম, নানা রকমের আড্ডা হতো, কে কোন প্রজেক্টে আছে, সেখানে কোনটা ভালো কোনটা বাজে,
অনেক সময় ম্যানেজারদের সম্বন্ধে অনেক কিছু ফিডব্যাক আমরা সেই সমস্ত আলোচনার মাধ্যমে পেতাম, বা কোন ম্যানেজমেন্ট কী ভাবছে। এখানে কিন্তু সেইগুলো বেশ কম, গসিপও একদিক দিয়ে কম, সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, ইনফরমেশনের পাস অন করার থাকে। আর এই তফাৎটা এখানে লক্ষ্য করা গেছে। এরপরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে অ্যাপ্রাইজাল। আমরা ইন্ডিয়াতে ইয়ার এন্ডে একটা অ্যাপ্রাইজাল হতো, তার ভিত্তিতে আমাদের স্যালারি বাড়তো বা মোটামুটি একই থাকতো। এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম হাইকের পার্সেন্টেজ হয়, কিন্তু কম্পারেটিভলি আমি যখন এখানে দেখলাম, এখানে হাইকের পার্সেন্টেজ বেশ কম। ইন্ডিয়াতে অ্যাভারেজ বিভিন্ন কোম্পানিতে 5 to 15% মতো অ্যাভারেজ হাইক হয়, কোথাও 5%-এর মধ্যে হয়, কোথাও 5% থেকে 10% মধ্যে হয়, বিভিন্ন গ্রেডে বিভিন্ন রকম হাইক হয়। এখানে কিন্তু যেটা এসে দেখলাম যে হাইক মোটামুটি 3 to 4%। আপনি যতই ভালোই কাজ করুন না কেন, যতটাই মানে হাইয়েস্ট রেটিং পান না কেন, পার্সেন্টেজ অফ হাইক স্যালারি যেটা বাড়ে সেটা 3 to 4%। তবে তার একটা কারণও আছে, এখানকার ইনফ্লেশন রেট এতদিন যাবত যা ছিল সেটা কিন্তু অনেকটাই স্টেবল। আমাদের ইন্ডিয়াতে যেমন ইনফ্লেশন রেট একটা 6% অ্যাভারেজ হতে এটা বেড়েই থাকে, প্রত্যেক বছর বাড়ছে, এটা বহুদিন ধরেই এরকম একটা রেট নিয়ে বাড়ছে। সেই জন্য ওখানে স্যালারিটা বাড়াবার হয়তো দরকার পড়ে, কিন্তু এই ধরনের ওয়েস্টার্ন কান্ট্রিজে ইনফ্লেশন কিন্তু অনেকটাই স্টেডি, সেরকম বাড়ে না কেন, এখানে অনেক স্টেবল ইকোনমি। সেই জন্য এখানে জিনিসপত্রের দামও কম বাড়ে। ইদানিং কোভিডের পর অনেক কিছু এখন ইকোনমিক্যাল চেঞ্জ হয়েছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসগুলোর জন্য, কিন্তু এতদিন ধরে এই কালচারটা ছিল যে এখানে বাড়তো না। সেই জন্য এখানে এসে ওই শখটা আপনি পাবেন যে আপনার অ্যাপ্রাইজালে কিন্তু ওই ম্যাক্স টু ম্যাক্স 5% মতনই হাইক হতে পারে, অ্যাভারেজে 3 to 4%ই এখানে হাইক দেখেছি। এবার আসি হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স আমরা ইন্ডিয়া থাকতেও আমাদের কোম্পানির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্সের কভারের আন্ডারে ছিলাম, সেখানেও অনেক রকম সুবিধা সুযোগ এর মধ্যেই আমরা কভার ছিলাম। আমাদের একটা প্রিমিয়াম দিতে হতো, অনেক সময় এমপ্লয়কে প্রিমিয়াম দিতে হয় না, তার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করলে প্রিমিয়াম দিতে হয়। বিভিন্ন কোম্পানিতে এই পলিসিটা বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়ার কভারেজ অনুযায়ী এখানকার কভারেজ দেখলাম অনেকটা বেশি। মানে মেন ক্রিটিক্যাল যে হসপিটালাইজেশন বা ডাক্তার ক্রিটিক্যাল ইলনেসগুলো দেখে সেগুলো তো কভার করছেই, এছাড়া কিছু অন্য ধরনের জিনিসও কভার করে, যেমন ধরুন ম্যাসেজ থেরাপি, বা আপনার মেন্টাল ওয়েলনেসের জন্য কিছু থেরাপি, বা আপনি পুরো চিরোপ্র্যাকট্রিকের কাছে যাচ্ছেন সেই থেরাপি, সেইগুলো এখানে কভার করা হয়, যেটা আমি ইন্ডিয়াতে কিছু কোম্পানিতে হয়তো হয়, কিন্তু বেশিরভাগ কোম্পানিতে হয় না। কিন্তু এখানে এটা মোরাললেস সব কোম্পানিতেই দেখছি আছে। তার অ্যামাউন্ট মানে ক্যাপ যেটাকে বলি আমরা, যে কতটা পরিমাণ কভার করছে, কোথাও $500, কোথাও $300, কোথাও তার থেকে বেশি $700 কি $1000, এই সমস্ত এরিয়াগুলোতে, যেমন মেসেজ বা তো এইগুলো এখানে এক্সট্রা দেখেছি। এইগুলো প্রথম দিকে জানা যায়নি, আমিও জানতে পারিনি, পরে যখন জানতে পারলাম তখন আমিও এইগুলোকে অ্যাভেল করতে শুরু করলাম। এগুলো কিন্তু ফুল রিএম্বার্সমেন্ট করে দেয় এইগুলো অ্যাভেল করলে। এইখানে এইটা একটা কালচার যেটা ইন্ডিয়াতে এখনও সেভাবে শুরু হয়নি সব কোম্পানিতে। হয়তো কিছু ফরেন অর্গানাইজেশন যারা ইন্ডিয়াতে এখন অপারেট করছে সেখানে হয়তো এখানে থাকবে কম বেশি, কিন্তু ইন্ডিয়ান বেসড অর্গানাইজেশন বা ইন্ডিয়ান এমএনসিস যেগুলো আছে সেখানে কিন্তু এটা এখনও অবধি শুরু হয়নি। তো এটা একটা অ্যাডভান্টেজ এক্সট্রা, এটা এখানে এসে আমি উপভোগ করছি। এরপরে আসি লিভসের কথা, ছুটি। এখানে লিভসের মধ্যে প্রথমে আসি ম্যাটারনিটি বা ফ্যাটারনিটি লিভ। ম্যাটারনিটি লিভ এখানে 18 মান্থস অবধি নেওয়া যায়, যেটা ইন্ডিয়াতে অ্যাভারেজ সমস্ত কোম্পানিতেই প্রায় 6 মাস মতো নেওয়া যায়, এখানে সেটা 18 মান্থস। কিন্তু 18 মান্থস হচ্ছে আনপেড লিভ, আপনাকে যখন পেমেন্ট করবে না কোম্পানি, কোনো রকম স্যালারি আপনি পাবেন না, কিন্তু গভর্নমেন্ট এখানে একটা সুবিধা দেয় যে আপনার এখানে এমপ্লয়ি ইন্স্যুরেন্স বলে একটা ইন্স্যুরেন্স কম্পোনেন্ট আপনার স্যালারি থেকে কাটে, সেই ইন্স্যুরেন্সটা কভার করে আপনার ওই ম্যাটারনিটি লিভের সময় যে পিরিয়ডটা, সেখানে আপনি প্রায় অ্যারাউন্ড $600 প্রত্যেক উইকে প্রথম 6 মাস কি 1 বছর মতো পেতে পারেন এই ইন্স্যুরেন্সের কভারেজে। 18 মান্থস ধরে এটা পাবেন না, যদি 18 মান্থস পেতে চান তাহলে অনেক কম অ্যামাউন্টকে টোটাল যে ক্যাপটা সেটাই স্ট্রেচ করে দেয়, কিন্তু $600 করে প্রত্যেক উইক ধরে আপনি 18 মান্থস ধরে পাবেন না। ম্যাটারনিটি লিভের সঙ্গে আপনাদের ফ্যাটারনিটি লিভও এখানে আছে, যে যারা বাবা তারাও এখানে কিছুটা ছুটি পায়, তারা ছোট্ট যে শিশু হয়েছে তাকে দেখভাল করার জন্য, সেইটা ফ্যাটারনিটি লিভের আন্ডার পড়ে। এটা কিন্তু ইন্ডিয়াতে
খুব কম কোম্পানি, মোস্টলি যারা ফরেন অর্গানাইজেশন এখন অপারেট করছে তারাই এটা শুরু করেছে। ইন্ডিয়ান অন্যান্য এমএনসি বা ইন্ডিয়ান বেস কোম্পানিগুলোতে কিন্তু প্যাটার্নিটি লিভ ব্যাপারটা এখনো শুরু করেনি। হয়তো আগামী দিনে খুব শীঘ্রই করবে, কিন্তু এখনো শুরু করেনি। কানাডা যেহেতু ইমিগ্রেন্টসদের কান্ট্রি, অনেক ইমিগ্রেন্টস বাইরে থেকে এশিয়ান জায়গা থেকে আসছে, যেমন আমরা ইন্ডিয়া থেকে এসেছি, এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, চায়না, এই সমস্ত জায়গা থেকেও বা বিশ্বের অন্যান্য জায়গা থেকেও প্রচুর লোক সেখানে কাজ করে থাকে। তো প্রত্যেকেই তাদের দেশে ফেরবার জন্য একটা ছুটি চায় এবং ছুটিতে এছাড়া দেশে যায়। তাই 3 to 4 উইকস এরকম একটা ছুটি প্রত্যেকেই এই সময় পায়। মোস্টলি এই লাস্টের দিকে ডিসেম্বর মাসে যখন কাজের চাপগুলো একটু হলেও হালকা থাকে, ক্রিসমাসের টাইমে ছুটি থাকে অনেকটা টাইম, এই সময় 3 to 4 উইকসের ছুটি নিয়ে অনেকেই দেশে যায়। সেখানে গিয়ে তারা দেশের লোকজনের সঙ্গে দেখা করে বা কোনো অনুষ্ঠান থাকলে অ্যাটেন্ড করে। তো এইটা একটা অ্যাডিশনাল এখানে লিভ পাওয়া যায় এবং ম্যানেজমেন্টের কাছে এটা খুবই অ্যাকসেপ্টেড। তো সেই লিভটা নিয়ে পুরো ঝামেলা সেরকম হয় না, যেহেতু এখানে ইমিগ্রেন্টস অনেকই বেশি। ফলে এটা ওরা ফলে কোম্পানির পলিসির মধ্যেই একটা অন্তর্ভুক্ত করেছে, যাতে এই ধরনের এক্সট্রা লিভ 3 to 4 উইকসের মতো সারা বছরে পেতে পারে এমপ্লয়িরা। আর একটা জিনিস এখানে কাজ করতে করতে লক্ষ্য করেছি যে এখানে কাজ করতে পারেন আপনি বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের মানুষের সাথে। আমাদের দেশে এইটা যেমন খুব একটা এখনো দেখা যায় না যে বাইরের কান্ট্রি থেকে লোকেরা এসে কাজ করছে। এখানে যেহেতু ইমিগ্রেন্টসের দেশ, তো এশিয়া থেকে প্রচুর লোক আসে, এবার অন্যান্য ইউরোপ থেকে লোক আসে, ল্যাটিন আমেরিকা থেকে লোক আসে, এসে এখানে কাজ করে। তো আপনার টিমে আপনি বিভিন্ন কান্ট্রিজের লোকদের সাথে কাজ করতে পারবেন, তাদের কালচার, তাদের দেশের ভালো মন্দগুলো জানতে পারবেন। এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা এবং বিভিন্ন বয়সের। আমরা এখানে কিন্তু এজের ব্যাপারটা অনেকটা বেশি, অনেক সিনিয়র লোককেও আপনি দেখবেন এখানে কাজ করছে অনেক নর্মাল রোলে। কেউ হয়তো বিজনেস অ্যানালিস্ট হিসাবে কাজ করে, কেউ হয়তো ডেভেলপার হিসাবে কাজ করে, কেউ হয়তো আইটিতে একটু যারা কাজ করছে কোনো অ্যানালিস্ট হিসাবে, ডেটা অ্যানালিস্ট হিসাবে, কিন্তু তাদের বয়স অনেক অনেক মানে প্রায় ধরুন 60-র কাছাকাছি কি 60+। তারাও কিন্তু এখানে কাজ করে। এদের রিটায়ারমেন্টের এজটা অনেক পরের দিকে থাকে এবং তারা ইন্ডিভিজুয়াল রোলে এক একজন অনেক এক্সপার্ট হয়ে গেছে, তারা সেই সমস্ত রোলে কাজ করে। তো আপনিও তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বিভিন্ন এজ গ্রুপের লোকের সাথে এখানে কাজ করতে পারবেন, বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের লোকের সাথে এখানে কাজ করতে পারবেন। এর কিন্তু একটা আলাদা মজা আছে, আলাদা এক্সপিরিয়েন্স আছে। এটা কিন্তু এখানে বেশ ভালো। কানাডায় আমার কাজ করার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এখানে যে সমস্ত ওয়ার্ক কালচারের তফাৎগুলো দেখেছি ইন্ডিয়ার কম্প্যারিজনে, সেগুলো শেয়ার করলাম। আশা করি ইনফরমেশানগুলো সবার কাজে লাগবে, যারা কানাডা, ইউএসএ, ইউকে এই ধরনের দেশগুলোতে এসে কাজ করতে চাইছো। মোরাললেস ওয়ার্ক কালচারগুলো একই রকম যেরকম বললাম। তো তোমাদের মাইন্ডসেটগুলো সেভাবে তাহলে অ্যালাইন করে নাও এই ধরনের ওয়ার্ক কালচারের সাথে, যাতে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারো। তাতে তোমাদের এখানে কাজ করতে সুবিধা হবে, খুব একটা কালচারাল শক লাগবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ব্লগগুলো দেখতে থাকবে। তাহলে বিভিন্ন রকম অভিজ্ঞতা আমি কানাডায় এসে যা সঞ্চয় করছি সেগুলো শেয়ার করছি, আর তোমাদের সেগুলো অনেক কাজে লাগবে। আজকের মতো টাটা।